আসসালামু আলাইকুম। ধন্যবাদ ঝিনাইদহ পার্টি ইনস্টিটিউট সিভিল টেকনোলজি ষষ্ঠ ছাত্রদের জন্য ভিডিও টিউটোরিয়াল আমরা যে তৈরি করছিলাম তার ধারাবাহিকতার আজকে আমরা আলোচনা করব বিষয় ডিজাইন অফ স্ট্রাকচার 1-এর অধ্যায় 9 আয়তাকার ক্যান্টিলিভার এবং ঝুলন্ত বিম ডিজাইন। আমরা এর পূর্বে যে অধ্যায়গুলো আলোচনা করছি অধ্যায় 7 যে আয়তাকার বিম ডিজাইন WSD মেথডে পদ্ধতিতে, এবার অধ্যায় 8-এ আমরা আলোচনা করছি আয়তাকার বিম ডিজাইন USD মেথডে। আর আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম বা ঝুলন্ত বিম ডিজাইন। তো অধ্যায় 9-এর 9.1-এ বলছে আয়তাকার ক্যান্টিলিভার এবং ঝুলন্ত বিম ডিজাইন। আমরা আয়তাকার ক্যান্টিলিভার বিম বলতে কি বোঝাই? ক্যান্টিলিভার বিম বলতে আমরা বোঝাই যে বিমের একদিকে সাপোর্টের সাথে মজবুতভাবে আটকানো থাকে এবং অপর পার্শ্ব মুক্ত থাকে, এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। যে একদিকে সাপোর্ট থাকবে এবং একদিকে মুক্ত থাকবে, এর উপরে এরকম লোড থাকবে, সেটা ডিস্ট্রিবিউশন লোড অথবা পয়েন্ট লোড থাকতে পারে। আর যেটা ঝুলন্ত বিম বলছে যে একটা বিমের যদি এক পার্শ্ব অথবা উভয় পার্শ্ব বর্ধিত করা হয়, যেমন একটা বিম, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, এই বিমের এই পার্শ্ব আমরা বর্ধিত করে রাখছি, আবার এই ডান দিকে আমরা বর্ধিত করে রাখছি। তাহলে এই যে সাপোর্টের যে অংশটা বাইরে বর্ধিত আসে এই অংশটাকে বলা হচ্ছে ঝুলন্ত বিম। মেন বিমের যদি এক পার্শ্ব অথবা উভয় পার্শ্ব বর্ধিত করা হয় 2 ফিট বা 3 ফিট, 1 মিটার বা 1.5 মিটার, এই বিমটাকে বলা হয় ঝুলন্ত বিম। সাধারণত আমরা বারান্দা করার সময় দেখি যে অনেক সময় বিমকে বাইরে বর্ধিত করা হয়, আবার ছাদকে যখন আমরা বাইরে এক্সটেনশন করি সেক্ষেত্রে আমরা ঝুলন্ত বিম দেখা যায় তৈরি করা হয়। সেক্ষেত্রে এই অধ্যায় আলোচনার বিষয় যে ক্যান্টিলিভার বিম, এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, যেটা এক পাশে সাপোর্ট থাকবে, এর উপরে লোড থাকবে। তাহলে আমার এটা ডিজাইন করতে হবে যে এটার এই লোড নেওয়ার জন্য বিমের প্রস্থ গভীরতা, বিমের যে আকার, এই যে আকার বলা হয় প্রস্থ এবং গভীরতা কত হবে এবং এর ভিতরে যে রড ব্যবহার করা হবে রডের পরিমাণ কত হবে, এটা আমাকে ডিজাইন করে বের করতে হবে। আবার এখানেও যে আমরা ঝুলন্ত অংশটা তৈরি করব, সেই ঝুলন্ত অংশের উপরে যে লোড পড়বে, এই লোডের কারণে ঝুলন্ত অংশের গভীরতা কত হবে, তার প্রস্থ কত হবে এবং তার রডের পরিমাণ কেমন হবে, এই বিষয়গুলো ডিজাইন করা এই অধ্যায়ের মূলত কাজ। তো পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে এই অধ্যায় থেকে যদি পরীক্ষায় অঙ্ক আসে সাধারণত ক্যান্টিলিভার বিমটাই বেশি আসে, কারণ এই অধ্যায়ের এই ঝুলন্ত বিমের অঙ্ক আসার সম্ভাবনা কম। তাই ঝুলন্ত বিমের অঙ্ক করতে গেলে এটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে এরপরে এটা সমাধান করতে হবে। কারণ এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা এরকম চিন্তা করি যে এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে এখানে একটা শেয়ার, এখানে একটা শেয়ার আসবে, এখানে একটা শেয়ার আসবে, উভয় শেয়ার আবার মোমেন্ট আসবে, এটা অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। এই জন্য পরীক্ষার ক্ষেত্রে সাধারণত সিম্পলি ক্যান্টিলিভার বিমটা করলে হবে। তো আজকে আমরা এই অধ্যায়ে শুধুমাত্র ক্যান্টিলিভার বিম কীভাবে ডিজাইন করতে হয় সেটা শিখাবো। তো এরপরে আমরা 9.1-এর কথা বললাম। এরপরে 9.3-তে আছে ওভারহ্যাঙ্গিং বিম, এটা আছে 9.3-তে। আমরা ওভারহ্যাঙ্গিং বিম আমরা শুধু থিওরি পড়ছি, এটা আর আমরা অঙ্ক করবো না। এবার 9.4-এ যেটা বলা হচ্ছে, 9.4-এ বলছে রেইনফোর্সমেন্ট কর্তন, রেইনফোর্সমেন্ট কাটেলমেন্ট। রেইনফোর্সমেন্ট কর্তন বলতে বোঝাচ্ছে যে এটা যদি আমি একটা ক্যান্টিলিভার বিম বানাই, এই বিমের এরকম আমরা বিম তৈরি করলাম, তাহলে এই বিমটার উপরে যে লোড পড়বে, এখানে ওমেগা কেজি পার মিটার লোড পড়ার কারণে এটার সম্পূর্ণ মোমেন্ট তৈরি হবে এখানে, ম্যাক্সিমাম মোমেন্ট এখানে। যদি আমরা এটার মোমেন্ট ডায়াগ্রাম দেখি, মোমেন্ট ডায়াগ্রাম দেখা যাবে যে এটার ম্যাক্সিমাম মোমেন্ট আছে সাপোর্টে, এখানে আছে ম্যাক্সিমাম মোমেন্ট এম। আর যত আমি এইদিকে যাচ্ছি তার মোমেন্টের মান মুক্ত প্রান্তে 0। আমরা জানি যে গভীরতা d=m/rb, আবার as সমান m/f/jd। তাহলে আসছে যে বিমের গভীরতা এবং রডের পরিমাণ দুইটার ক্ষেত্রে মোমেন্টের সাথে সম্পর্ক। মোমেন্ট যত বেশি হবে, যেখানে যত মোমেন্ট বেশি সেখানে গভীরতাও বেশি হবে এবং রডের পরিমাণও বেশি লাগবে।
তো এই বিমের যেহেতু আমার মোমেন্ট এখানে সর্বোচ্চ এবং আস্তে আস্তে যত আমি মুক্ত দিকে যাব তত মোমেন্টের মান 0 হয়ে যাবে। তাহলে এখানে এই মোমেন্টের রেসপেক্টে যে পরিমাণ বিমের গভীরতা আসবে এখানে তো যেহেতু মোমেন্ট 0 এখানে গভীরতাই লাগবে না। আর মাঝখানে চিন্তা করলে গভীরতা এখানে যা লাগবে তার 50% গভীরতা দিলেই হবে। এই জন্য বলা হচ্ছে যে এই সাপোর্টের মোমেন্টের রেসপেক্টে যে পরিমাণ রড আসবে, সাপোর্টে এখানে যে পরিমাণ রড আসবে এখানে মাঝখানে ঠিক সেই পরিমাণ রড লাগবে না। এই জন্য রেইনফোর্সমেন্ট করতো না। আমি কিছু রড যদি কেটে দিই, তো যেটা আলোচনা করতেছিলাম আমরা যে রডের বিষয়ে, রেইনফোর্সমেন্ট করতো এখানে যদি রড ডিজাইনে এখানে আসে যে 60টা 20 মিলিমিটার রড লাগবে, এই জায়গায় আমি দিলাম যে 60টা রড। এখানে দেখা যাচ্ছে যে মোমেন্ট যেহেতু কমে যাবে, এখানে মোমেন্ট কমে যাবে, এখানে আমার 2টা রড দিলে হচ্ছে। তাহলে আর 2টা রড যদি আমি 60টা রড এখানেও 60টা রড দিই তাহলে সেটা আমার অতিরিক্ত অপচয় হচ্ছে। এই জন্য আমি যে সাপোর্টে যে রড আসবে এখানে মিডিলে যদি আমার মোমেন্ট নিয়ে আবার রড বের করে যতটুকু রড লাগে সেইগুলো দিলাম আর বাদ বাকি রডগুলো আমরা কেটে দিলাম। তো এটা হচ্ছে রেইনফোর্সমেন্ট করতাম। এটা যদি আমরা প্ল্যানে দেখাই, এরকম প্ল্যানে আমরা দেখাতে পারি যে রডের যে দেওয়া, যেখানে আমরা এখানে ছিল এরকম রড আমরা কেটে দিলাম, যে এখানে এখানে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা রড ছিল এখানে, এখানে গিয়ে মিডিলে গিয়ে আমরা এই রডটা এবং এই রডটা কেটে দিয়েছি। তাহলে এই যে রডটা আমরা কেটে দিলাম কারণ এখানে এতগুলো রড লাগবে না, এই কেটে দেওয়াটাকে বলা হয় রেইনফোর্সমেন্ট করতাম। আমরা ক্যান্টিলিভার বিমের একটা সমস্যার সমাধান করব। বলছে একটি আয়তাকার ক্যান্টিলিভার বিমের স্প্যান দৈর্ঘ্য 3 মিটার, বিমটির নিজস্ব ওজন সহ, এখানে এই কথাটা লিখতে হবে যে দেখতে হবে বিমটির নিজস্ব ওজন সহ প্রতি মিটারে 900 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। নিম্নের তথ্যাদির সাহায্যে বিমটির রেইনফোর্সমেন্ট কর্তন সহ ডিজাইন করো। এফএস এর মান 1400 কেজি, এফসি এর মান 94 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এন এর মান 10। তাহলে এখানে নিজস্ব ওজন যদি দেওয়া থাকে, আমরা এই পূর্বে যে ডিজাইনগুলো করছি সেখানে আমরা বিমের একটা প্রথমেই ডিজাইন লোড নির্ণয় করার সময় বিমের আকার ধরে সেখানে বিমের একটা নিজস্ব ওজন বের করছি। এই অঙ্কে যেহেতু নিজস্ব ওজন সহ দেওয়া আছে এই জন্য আলাদাভাবে নিজস্ব ওজন বের করা লাগবে না। যদি যে অঙ্কে নিজস্ব ওজনের সহ কথাটা উল্লেখ থাকবে সেখানে সরাসরি এই ওজনটাই কাজে লাগবে, আলাদাভাবে নিজস্ব ওজন বের করার প্রয়োজন নাই। যদি এই কথাটা লেখা না থাকে তখন আমাকে বিমের আকার ধরে প্রস্থ গভীরতা ধরে প্রতি মিটার বিমের নিজস্ব ওজন বের করতে হবে। এরপরে যে লোড চাপানো থাকবে 900 এক্সট্রা লোড থাকবে, সেই আরোপিত লোড সহ মোট লোড হবে। এখানে যদি নিজস্ব ওজন সহ দেওয়া আছে এই জন্য আমাকে এক্সট্রা বের করার দরকার নাই। আর এখানে আরেকটা হচ্ছে রেইনফোর্সমেন্ট করতো, যদি শুধুমাত্র বলতো যে বিমটি ডিজাইন করো, যদি এইটুক না দিয়ে যদি বলতো বিমটি ডিজাইন করো তাহলে আবার রেইনফোর্সমেন্ট কর্তন করা লাগতো না। এই জন্য এটা একটা ধাপ বেশি করা লাগবে আমাকে। আমরা আজকে রেইনফোর্সমেন্ট কর্তন সহ ডিজাইন দেখাবো। যদি পরীক্ষায় রেইনফোর্সমেন্ট কর্তন না চাই তাহলে রেইনফোর্সমেন্ট কর্তনের ধাপটা বাদ দিয়ে বাদ বাকিটা করলে হবে। তো আমরা এখন দেখি অঙ্ক কীভাবে এটা সমাধান করা যায়। এখানে যে ডিজাইন ডাটাগুলো আছে সেগুলো আমরা এখানে তুলে নিই। যে বলা হচ্ছে যে একটা বিম এখানে দেওয়া আছে, যে একটা লোড ক্যান্টিলিভার বিম যার এটা 3 মিটার দেওয়া ছিল আর এর উপরে 900 কেজি পার মিটার ওমেগার মান দিয়েছিল 900 কেজি পার মিটার। আর এখানে যে ডিজাইন ডাটা ছিল যে এফএস সমান 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার আর এফ সি ছিল 94 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এন এর মান ছিল এটা 10, এন এর মান ছিল 10। এই বিমটা ডিজাইন করতে হবে। আমরা এই থিওরি যেটা লেখা ছিল সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। এখন আমরা সমাধান শুরু করবো। এখানে যে আমরা এর আগে ধাপ অনুযায়ী করেছিলাম সেই একই ধাপ এটা ডাব্লিউএসডি মেথডে হবে। ডাব্লিউএসডি মেথডের সমাধান করব, যেহেতু এখানে এন এর মান দেওয়া আছে, এফসি এফএস দেওয়া আছে। প্রথমে ধাপ 1 ছিল যে ডিজাইন লোড নির্ণয়। ডিজাইন লোড নির্ণয় করতে গেলে আমার এর উপরে আগে ছিল যে নিজস্ব ওজন বাদে ছিল বলে আমরা নিজস্ব ওজন বিমের একটা আকার ধরছি, তারপরে সেখান থেকে বিমের নিজস্ব ওজন বের করছি, তারপর আরোপিত লোড যোগ করে মোট ডিজাইন লোড পেয়েছিলাম অধ্যায় 7-এ। এখন যেহেতু অধ্যায় 7-এও কিছু অঙ্ক আছে নিজস্ব ওজন সহ, যে অঙ্কগুলো আছে সেটা এই নিয়মে হবে। তাহলে এখন যেহেতু নিজস্ব ওজন সবাই দিয়ে আছে তার আলাদাভাবে তার নিজস্ব ওজন বের করার প্রয়োজন নাই। তাহলে এখানে লিখতে হবে ক্যান্টিলিভারের নিজস্ব ওজন সহ, তাহলে আরোপিত লোড নিজস্ব ওজন সহ আরোপিত লোড
আরোপিত লোড দেওয়া আছে, ওমেগার মান 900 কেজি পার মিটার। তাহলে এখন আমরা লিখতে পারি যে মোট লোড আমরা লিখবো যে ডাব্লিউ সমান 900 প্রতি মিটারে যদি 900 কেজি হয় তাহলে টোটাল 3 মিটার জায়গায় কতটুকু লোড আছে, তাহলে এখানে 3 নাম 2700 কেজি টোটাল লোড আছে। এরপরে আমরা দেখবো যে এটার শেয়ার, যে মোট লোড পেয়েছে আমরা 2700 কেজি। ধাপ 2 ডিজাইন লোডের নির্ণয় পরে 2 নম্বর ধাপ ছিল আমার 2 নম্বর ধাপ ছিল সর্বোচ্চ শেয়ার। ভি এর মান নির্ণয়, ভি এর মান সর্বোচ্চ শেয়ার। আমরা এখানে দেখি যে ক্যান্টিলিভার বিমের সাপোর্ট শুধু একটাই, এটা হচ্ছে বাম দিকে একটা সাপোর্ট। এর জন্য এখানে যতটুকু লোড আসবে সেটা একটা সাপোর্টে নেবে, সেটা শেয়ার ডায়াগ্রাম আমরা এর আগে শিখছি থিওরি অফ স্ট্রাকচারে। এটা তার মোট হচ্ছে শেয়ার ফোর্স। তাহলে এখানে যতটুকু লোড হবে সেটা হবে তার ভি এর মান, সর্বোচ্চ শেয়ার। সর্বোচ্চ শেয়ার হবে তোমার এখানে দেওয়া আছে সর্বোচ্চ শেয়ার ডাব্লু, মোট লোড সমান 2700 কেজি। তারপর এখানে আমার ধাপ 3-এ আমরা লিখবো, ধাপ 3-এ দেওয়া আছে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। যেহেতু এখানে বেন্ডিং মোমেন্ট আমার দেখছে যে ডায়াগ্রাম আঁকা এরকম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং ডায়াগ্রামটা সাপোর্টে ম্যাক্সিমাম, এই জায়গাটায় এখানে আছে ম্যাক্সিমাম, এই জন্য সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট সাপোর্টে, যেটা সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট সাপোর্টে। ক্যান্টিলিভার বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট ছিল আমার WL/2। যদি আমি মোট লোড নিই তাহলে হবে WL/2, আর যদি আমি প্রতি মিটারে লোড নিই তাহলে হবে W⍵L²/2। যদি আমরা মোট লোড নিয়ে বের করা আছে 2700 ইন্টু এল, এল এর মান হচ্ছে আমাদের আছে 3, আর 2 ইন্টু 100। যদি এটা করি আমরা এখান থেকে যে এম এর মানটা আমরা পাচ্ছি 440। আমরা সেন্টিমিটার করে নিচ্ছি 100 দিয়ে গুণ করে 4 কেজি সেন্টিমিটার মোমেন্ট আসছে আমার উৎপন্ন হচ্ছে। এখন আমার এখানে সাপোর্টে মোমেন্ট পেলাম। মোমেন্টের পরের ধাপ ছিল আমাদের কার্যকরী গভীরতা। যে কার্যকরী ধাপ 4 ছিল কার্যকরী গভীরতা নির্ণয়। কার্যকরী গভীরতার জন্য আমরা এটাকে ডাব্লিউ জ্যামিতির অধ্যায় 7 যে সূত্র শিখছি সেই সূত্র এখানে কাজে লাগবে, M/RB। আর বের করতে গেলে আমার লাগবে যে কি এর মান, কে এর সমান ছিল N/N প্লাস FS/FC। এন এর মান ছিল আমার 10, এখানে দেওয়া আছে N হচ্ছে 10 প্লাস FS 1400 আর 94। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আর এর যে মানটা আমরা কে এর মানটা আছে 0.401, এটা কে এর মান পাচ্ছি আমরা 0.401। এখান থেকে যদি আমরা জে বের করতে চাই 1 - k/3, 1 - 0.401 ভাগ 3, এটা যদি আমরা করি তো এখান থেকে আসছে জে এর মান 0.866। এখানে যদি আমরা আর বের করতে চাই, আর সমান হাফ এফসি জে কে, এটা সূত্র ছিল। হাফ এফসি এর মান 94 দেওয়া আছে এখানে, আর জে এর মান 0.866 আর কে এর মান 0.401। এখান থেকে আমার আসবে আর এর মানটা আসবে 16.32 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আর বি এর মান তো আমরা ধরি, এখানে ধরা হয়নি, বি এর মান ধরে নিলাম, ধরি আমার বি সমান 20 সেন্টিমিটার। এর আগের অঙ্কে প্রথমে আমরা যখন নিজস্ব ওজন দেওয়া ছিল না তখন বি আর ডি প্রথমে ধরছিলাম, যেহেতু আমরা এখানে নিজস্ব ওজন দেওয়া আছে বলে বি আর প্রথমে ধরা হয়েছিল, এখন আমরা এটা ধরে নিলাম। সাধারণত 20-30 ধরলে হয়। সেক্ষেত্রে মানগুলো যেমন এখানে বসাই, ডি এর মান, এখানে মোমেন্ট দেওয়া ছিল 40,04,05,000, আর এর মান 16.32, বি এর মান যদি আমরা 20 বসাই, বি এর মান 20, এখান থেকে আসছে সেটা 35.32 সেন্টিমিটার। এটাকে রাউন্ড করলে আমরা এটাকে 35.5 সেন্টিমিটার লিখতে পারি। আর কভারিং ধরি মোট গভীরতা, এর আগে আমরা দেখাচ্ছি যে এটা কার্যকরী গভীরতার সাথে কভারিং যোগ করলে হয় মোট গভীরতা, ডি প্লাস
কভারিং 35.5 আর কভারিং ধরলাম আমরা 5, 40.5। টোটাল বিমের গভীরতা আসছে 40.5 সেন্টিমিটার। এখান থেকে বিমের আকার পাইছি, বিমের আকারটা যেমন এখানে আকারটা দেখাই, যে বিমের যে আমরা আকার ডিজাইন করে পাইলাম, এটা এখানে 20 সেন্টিমিটার, এটা আছে টোটাল গভীরতা 40.5 সেন্টিমিটার, যেটা আগে ছিলাম 20 প্রস্থ আর গভীরতা মোট গভীরতা 40.5। আর কার্যকারিতা যেটা গভীরতা যেটা আমরা বের হলো, এটা হচ্ছে যে এখানে দিয়েছিল 35.5, এটা হচ্ছে ডি এর মান, রডের সেন্টার পর্যন্ত কার্যকারী গভীরতা। এটা আমরা পাইছি। এখন আমরা বের করবো যে রডের পরিমাণ, এই বিমের কি পরিমাণ রড লাগবে। রড তাহলে আমার টেনসাইল রিইনফোর্সমেন্ট পরিমাণ ধাপ 5, টেনসাইল রিইনফোর্সমেন্টের ছিল, তো এখানে সূত্র ছিল সাপোর্টের মোমেন্ট বিবেচনা করে, মোমেন্ট যেহেতু এখানে আমরা নিচ্ছি সাপোর্টের, আর আমরা যে মোমেন্টটা পেয়েছি সেই মোমেন্টটা ছিল, যে মোমেন্টটা এখানে 40, এই মোমেন্টটা ছিল সাপোর্টের মোমেন্ট বিবেচনা করলে এস সাপোর্টের রড আসবে এম বাই এফ এর জেডি। এম এর মান ছিল 40, 4,05,000, আর এফ এস এর মান ছিল আমার 1400, জে এর মান ছিল 0.866, আর ডির মান আমরা যেটা এখানে বের হয়েছে 35.5 ডির মান। এখান থেকে যদি আমরা আসি তাহলে এখানে আমার টোটাল আসছে 9.40 সেন্টিমিটার স্কয়ার। তো টোটাল এতটুকু রড। এখন আমি যে রড ব্যবহার করবো বিমে, সেটা কত মিলিমিটার ডায়া রড ব্যবহার করলে আমার যে জায়গা আছে সেই জায়গাতে এটা হবে। এর আগে আমরা আগের যে অঙ্কগুলো সেটা ভালো করে আমরা বোঝাইছি, এখানে কিভাবে আমরা রডের হিসাব করতে হবে, কত মিলিমিটার ডায়া রড ধরা যায়, সে বিষয়গুলো আমরা এর আগের যে অঙ্কগুলো আছে এগুলো ক্লিয়ার করে বোঝাইছিলাম। যেমন এখানে টোটাল 20 জায়গা আছে, এখানে কভারিং বাদ দেবে, এখানে কভারিং বাদ যাবে, বাদ দিলে যে মাঝখান জায়গা থাকবে সেখানে আমরা রড বসাবো। তো এখানে আমরা যদি রড বসাই, সাধারণত এখানে যেটা দেওয়া আছে বইতে আমরা সেটা ধরে নিই। এখানে বলছিল 19 মিলিমিটার ডায়া রড, 19 মিলিমিটার ডায়া রড যদি আমরা বসালে পরে এখানে একটা রডের ক্ষেত্রফল হবে এস হচ্ছে 2.83 সেন্টিমিটার স্কয়ার। নাম্বার অফ রড হচ্ছে এস ভাগ ছোট এস 9.40 ভাগ 2.83। এটা করলে এখানে হচ্ছে 3.32 মোট 60টি রড। তাহলে এখানে আমার 60টি রড আসলো, যে 1টা 2টা 3টা 4টা রড, 60টা 19 মিলিমিটার ডায়া 60টা রড মেন রড আসছে। এখন আমাকে আসবে যেহেতু আমরা প্রধান এই সাপোর্টে 60টা রড বের হয়েছে 19 মিলিমিটার, মানে রড যদি কর্তন করতেছে, আমার অঙ্কে ছিল রেইনফোর্সমেন্ট কাটেলমেন্ট। কাটেলমেন্ট আমরা দেখবো যে কাটেলমেন্ট বলতে বোঝাচ্ছে, তাহলে আমরা এখন রডটা এই ডিমের আমরা কি করব, যে আমরা মোমেন্ট নিয়েছিলাম প্রথম এখানে, এখন আমরা মোমেন্ট নেব এই জায়গাটায় মিডিলে, এখান থেকে টোটাল ছিল 3 মিটার, এখান থেকে এটা 1.5 মিটার, আর এখান থেকে এটা 1.5 মিটার। তাহলে এখন যদি আমরা এই জায়গায় মোমেন্ট নিই, এই জায়গায় মোমেন্ট নিলে পরে এখানে এইটুকু, তখন এখন এইটুকু আসবে, এখান থেকে যেখান থেকে মুভমেন্ট হবে তার থেকে বাইরে পর্যন্ত এই জায়গায় যতটুকু লোড আসছে সেই লোডের রেসপেক্টে এখানে কতটুকু মুভমেন্ট আসে সেটা আমরা দেখব। ধাপ 6 নম্বর ধাপটা যদি পরীক্ষাতে রিইনফোর্সমেন্ট করতে বলে তাহলে 6 নম্বর ধাপটা আমাকে করতে হবে, যদি না বলে তাহলে করার দরকার নেই। যে রিইনফোর্সমেন্ট কর্তন 5 নম্বর ধাপেরই অংশ। এই অংশটা পরীক্ষা যদি আমরা চাই তাহলে করবো, না আসলে করবো না। তাহলে এখন আমরা ধরি বিমের রিইনফোর্সমেন্টের সাথে আমরা গভীরতাও করবো, সেটা আমরা দেখবো। যে এরকম আগে ছিল আমার টোটাল গভীরতা 40.5, এখনও যদি আমরা করি, আমরা প্রথমে যে বিমটা আমরা ডিজাইন করলাম সেটা এরকম ছিল। এটার গভীরতা প্রথমে ছিল সাপোজ এখানে যে 40 পয়েন্ট, এই গভীরতা ছিল টোটাল ডেপ্রেশন 40.5 সেন্টিমিটার। এখন আমরা কি করবো, বিমটাকে রিইনফোর্সমেন্ট কর্তন করতে গেলে আমরা বিমের সাইজটাও কমাই দিচ্ছি। আর বলতে বিমটা এরকম হবে, যেহেতু মোমেন্ট কম বাইরের দিকে জন্য বিমের গভীরতা, তাহলে এই বরাবর আমরা ধরলাম যে এখানে 40.5, আর এই মাথায় যেটা সেটা আমরা নিশ্চিত যে মাথার গভীরতা 20.5, মুক্ত প্রান্তে এটা ধরলাম যে 20.5।
ধরে নেন সাধারণত 15 কম ধরা যাবে না, বইতে যেটা বলছে মিনিমাম 15 হতে হবে, 15 থেকে 20-25 আমরা ধরতে পারি। যেহেতু আমার এখানে এসে 40.5, এখানেও তার থেকে একটু বেশি ধরলাম, অর্ধেকের বেশি ধরলাম 20.5। এখানে এভারেজ এই জায়গায়, যেহেতু আমি এই জায়গায় মোমেন্ট নেবো, তাহলে এই জায়গার এভারেজ গভীরতা কত হবে? তাহলে মধ্যবিন্দুতে মোট গভীরতা এভারেজ, মধ্যবিন্দুতে মোট গভীরতা, মধ্যবিন্দুতে গড় গভীরতা যেটা গড় করছি, গড় গভীরতা হচ্ছে যে আমার 35 পয়েন্ট, আমরা এখানে ডি নিয়ে চিন্তা করছি, 35.5 প্লাস এখানে আছে 20.5। মধ্যবিন্দুতে মোট গভীরতা এখানে আছে 28.5 আসছে। তাহলে প্রথমে এখানে আমরা রেইনফোর্সমেন্ট কর্তনের ভিতরে প্রথম যে ধাপ করবো সেটা হচ্ছে লোড নির্ণয়, কতটুকু লোড আসছে এই মাঝখানে কতটুকু লোড হচ্ছে। আমরা যখন সাপোর্টে আগে টোটাল লোড বের করেছিলাম, তাহলে এখানেও টোটাল লোড কতটুকু হবে মাঝখানে, সেক্ষেত্রে আমরা এখানে টোটাল এখানে ছিল 40.5, আর এখানে হচ্ছে মুক্ত ব্যালেন্স হচ্ছে আমরা 20.5, যে অ্যাভারেজ গভীরতা হচ্ছে যে এখানে 30.5 সেন্টিমিটার অ্যাভারেজ গড় গভীরতা, এই জায়গায় আসবে 30.5 সেন্টিমিটার আমরা পাইছি গড় গভীরতা। আর এরপরে আমরা আসছে যে লোড, মাঝখানে মধ্যবিন্দুতে মোট লোড চলে হচ্ছে ডাব্লু সমান ছিল ওমেগা ইন্টু এল। এখানে এখন এল হচ্ছে এখান থেকে এইটুক, এটা হচ্ছে এল, তো সেখানে হচ্ছে 900, এখানে ছিল 900 কেজি করে, তো 900 এখন হচ্ছে 900 ইন্টু 1.5, 900 ইন্টু 1.5 যদি আমরা করি তাহলে এটা হচ্ছে যে 1350 কেজি, মোট লোড 1350 কেজি। মাঝখানে আমরা লোড পেলাম মোট এখানে 1350 কেজি, 1350 কেজি। এখন মোমেন্ট কত হবে মধ্যবিন্দুতে? মোমেন্ট এম এর মান হবে আমার WL/2, এর আগে আমরা দেখছি। এখন আমরা যা করছি সব এই জায়গাটার মোমেন্ট কত হবে যেখানে মধ্যবিন্দুতে, এখন আমরা চাচ্ছি যে এই জায়গাটার মোমেন্ট কত, এটা মধ্যবিন্দু, সেই মোমেন্ট WL/2। তাহলে এখানে এল এর মান কমে যাবে, এখন 1350 ইন্টু এল এর মান 1.5 ভাগ 2 ইন্টু 100 জমা করি। তো সেক্ষেত্রে এখানে মোমেন্ট আসছে 1,01,250, যদি আমরা 100 করি 1,01,250 কেজি সেন্টিমিটার, এটার মোমেন্ট আমার এখানে আসছে। তাহলে এখানে পর যদি আমরা করি যে গভীরতা কতটুকু, তাহলে এখানে মধ্যবিন্দুতে গভীরতা মোমেন্ট গভীরতা এখানে ডি সমান √m/rb। তাহলে আমরা এখানে ডি এর এম এর মান তো আমরা বের করছি 10125, আর আর এর মান তো আমাদের আগের বের করা ছিল 16.32, ওই মানটা এখানে আসবে। আর বি এর মান তো আমরা আগেই ধরছি, তো এখানে বি এর মান ছিল 20 সেন্টিমিটার, প্রথমে যে ধরছিলাম সেটাই। এখান থেকে আমার এখানে গভীরতা আসছে যে 17.61, এটাকে আমরা লিখতে পারি এটা 18 সেন্টিমিটার ধরলাম, বাড়ায় ধরলাম ফ্র্যাকশন দিয়ে। তো এখানে আমার কার্যকরী গভীরতা আসলো 18 সেন্টিমিটার। এখন যদি মোট গভীরতা চাই, মোট গভীরতা হবে যে ডি প্লাস কভারিং, তাহলে এখানে 18 প্লাস কভারিং আমরা আগে ধরছিলাম 5 ধরি, তাহলে এখানে আছে 18 আর 5-এ 23 সেন্টিমিটার আসছে, যেটা আমরা এখানে প্রথমে ধরছিলাম 30, টোটাল গভীরতা 30, এটা 30-এর থেকে কম আছে, আমার 30.5-তে আছে, তাহলে আমাদের ঠিক আছে, গভীরতা ধরা ঠিক আছে। কারণ কি এখানে প্রথমে আমি অ্যাভারেজে গভীরতা আমরা দিছি, বিমটা বানাচ্ছি এখানে, সেই বিমটা বানাইছি 30.5 সেন্টিমিটার, আর ডিজাইন বলছে যে মিনিমাম 23 সেন্টিমিটার গভীরতা দেওয়াই লাগবে। যেহেতু আমার 23 সেন্টিমিটার বেশি দেওয়া আছে, তাহলে আমার তো বিমটা নিরাপদই আছে, সমস্যা নেই। এখন আমরা রেইনফোর্সমেন্ট বের করবো, যে মাঝখানে রেইনফোর্সমেন্ট কত হবে। মাঝখানে রেইনফোর্সমেন্ট এখানে হবে এস সমান m/fs জেডি। এম এর মান দেওয়া আছে আমার 1,01,250 কেজি, এফএস এর মান ছিল 1400, জে এর মান ছিল 0.866, আর এখন এখানে ডি এর মান যেটা আমরা আসছে যে 18 সেন্টিমিটার, মাঝখানে ডি এর মান 18 সেন্টিমিটার যদি আমরা বসাই, তো 18 সেন্টিমিটার হবে।
মধ্যবিন্দুতে কার্যকরী গভীরতা এখানে 18, তো 18 তো আমরা চেক করে দেখলাম যে 18 হয়, কিন্তু আমি যে বিম বানাইছি সেটা তো এখানে 30.5, তাহলে এখানে ডিটা হবে 30.5 থেকে যদি কভারিং বাদ দিই তাহলে এখানে ডি পাওয়া যাবে যে 30.5 মাইনাস কভারিং 5, তো এটা হবে যে 25.5 সেন্টিমিটার। যেখানে লিখবো যে 25.5 সেন্টিমিটার। যদি আমরা এটা করি, এটা ক্যালকুলেশন করলে আসবে যে 1 লক্ষ, এখানে আসছে মাঝখানে আমার যে রড আসছে 3.27 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমি প্রথমে যে 19 মিলিমিটার, এর আগে যে রড বের করেছিলাম সাপোর্টে 19 মিলিমিটার ডায়া রড বের করেছিলাম, এখন আমি 19 মিলিমিটার ধরি এখানে, তো এখানে কি আসবে 19 মিলিমিটার ধরলে 19 মিলিমিটার ডায়া রড এস ছিল 2.83 সেন্টিমিটার স্কোয়ার। 19 মিলিমিটার একটা ব্যাসের একটা রডের ক্ষেত্রফল 2.83, তাহলে আমরা যদি বলি নাম্বার অফ রড এটা হচ্ছে 3.27 আর 2.83, যেখানে আসবে যে 3.27 ভাগ 2.83 1.15 বা দুইটা রড, দুইটি। তাহলে আমি প্রথমে এখানে দেখছিলাম যে আমাদের রড আসছিল প্রথমে এখানে সাইডটা, এই বিমের এখানে প্রথমে আসছিল সাইডটা সাপোর্টে ছিল সাইডটা 19 মিলিমিটার, আর এখন আমরা এখানে পাইছি যে দুইটা, মাঝখানে পাইলাম যে এখানে আছে দুইটা 19 মিলিমিটার দেয়। তাহলে আমার দেখা যাচ্ছে যে মাঝখানে দুইটা রড দিলে হবে এখান থেকে এইদিকে, তাহলে আমার সাইডটা রড এই পর্যন্ত আসবে, এরপরে দুইটা রড, তাহলে আর দুইটা রড কাটা যাবে। এখানে এইভাবে আমরা ডায়াগ্রামটা দেখাতে পারি যে আমার টোটাল যদি বিমটার প্ল্যান দেখাই, যেখানে মোট প্রথমে একটা রড ছিল, মাঝখানে একটা রড এই পর্যন্ত আসলো, এরপরে আবার একটা সোজা গেল, এরপরে আমরা অথবা আমরা মাঝখানে দুইটা রড, যেহেতু বিম এটা, মাঝখানে আমরা দুইটা রড কেটে দিতে পারি, মাঝখানে দুইটা রড কেটে দিয়ে দুই পাশে দুইটা রড আমরা দিলাম। এই যে দুইটা রড আমরা কেটে দিলাম, তাহলে এটা আপনার অর্থনৈতিকভাবে সাশ্রয় হলো, খরচ কম হলো। যদি এটা আমরা দিতাম তাহলে ওটা খরচ বাড়তো, যেটা আমার প্রয়োজন ছিল না। এটা হচ্ছে রেইনফোর্সমেন্ট কর্তন বলা হয়। তাহলে রেইনফোর্সমেন্ট কর্তন অংশটা যদি পরীক্ষাতে চাই তাহলে আমরা করব, না হলে 5 নম্বর ধাপের এই রেইনফোর্সমেন্ট কর্তন অংশটা আমরা বাদ দিয়ে বাদ বাকি যে প্রথমে যেটা করেছিলাম সাপোর্টে শুধু এতটুকু করলেই হবে। এরপরে আমরা করব হচ্ছে পরবর্তী ধাপ শেয়ার পীড়ন, ধাপ 6। ধাপ 6 আমরা করবো শেয়ার পীড়ন পরীক্ষা, এটা ছিল ধাপ 6। শেয়ার পীড়ন নিরীক্ষা। শেয়ার পীড়ন নিরীক্ষা করতে গেলে আমাকে যেটা অধ্যায় 7 আমরা দেখেছিলাম যে ভি ক্রিটিক্যাল বাই বি ইন্টু ডি। ভি ক্রিটিক্যাল এখন এসসিআই কোড যেটা বলছে যে এটা বিম ফেল করবে, শেয়ারে ফেল করবে সাপোর্ট থেকে ডি দূরে, এই জায়গায় ফেল করবে। তাহলে আমি যদি শেয়ার ফোর্সটা আমরা যে প্রথমে সাপোর্টে বের করেছিলাম, সাপোর্টে আমরা শেয়ার বের করেছিলাম, এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখেছিলাম, এটা ছিল সাপোর্টের শেয়ার, এই জায়গাটা ম্যাক্সিমাম শেয়ার ছিল সাপোর্টে, তাহলে আমার লাগবে এখন এই জায়গাটায়। তাহলে এখানে শেয়ার এ দুটো, তাহলে সাপোর্টে যা আছে ডি দূরে গেলে শেয়ার অবশ্যই কমে যাবে। কতটুকু কমে যাবে? এই জায়গায় যতটুকু লোড হবে, এই জায়গায় কতটুকু লোড হবে প্রতি মিটারে 900 কেজি, তাহলে ডি মিটারে যতটুকু লোড 900 ইন্টু ডি গুণ করলে যে লোডটা হবে সেটা বাদ দিলে পারে আমার এই জায়গাটার আমি শেয়ার পাবো ভি ক্রিটিক্যাল। তো ভি ক্রিটিক্যাল যদি আমরা পেতে চাই তাহলে সাপোর্টের ছিল প্রথমে ভি, ধাপ 2 তে আমরা যেটা করেছিলাম ভি মাইনাস ওমেগা ইন্টু ডি ভাগ 100, ডি কে মিটার করার জন্য। তো সাপোর্টে আমার ছিল লোড শেয়ার ছিল 2700 কেজি, 2700 ম্যাক্সিমাম ধাপ 2 তে, আর ওমেগা আছে 900, আর ডি এর মান আমরা ধাপ যেটা 4 এ আমরা ডি পাইছিলাম 35.5 যেটা গভীরতা ভাগ 100। যদি আমরা এটা করি তাহলে এখান থেকে আমার যে মানটা আসছে 2380.5 কেজি, এই জায়গাটা শেয়ার আছে 2380.5, আর এখানে ছিল 27, এখানে ছিল 2700 কেজি, আর এখানে ছিল 2300, তাহলে এখানে কমে গেল ভি ক্রিটিক্যাল। আর বি তো আমরা এর আগে বলছিলাম যে 20, আর ডি টা আমরা এখানে বলছি 35.5। যদি এই মানগুলো আমরা বসাই, এই মানগুলো যদি আমরা বসাই তাহলে এখান থেকে একটা রেজাল্ট আসবে, সেটা হচ্ছে যে 2380.5, আর বি হচ্ছে 20, আর ডি আছে 35.5। যদি এই মানগুলো আমরা বসাই তাহলে এখান থেকে আসছে যে 3.35 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তার অনুমোদিত যে শেয়ারটা ছিল, এসিআই কোড যেটা বলছিল অনুমোদিত শেয়ার এসিআই কোড অনুমোদিত শেয়ার
এসিআই কোড অনুযায়ী এসিআই কোড যেটা হচ্ছে ভি অ্যালোয়েবল 1.33 রুট ওভার এফ প্রাইম সি, রুট ওভার এফ প্রাইম সি। তাহলে এফ প্রাইম সি তো আমার দেওয়া ছিল না, আমার দেওয়া ছিল হচ্ছে এফ সি। এফ ছিল 90 কেজি সেন্টিমিটার। তাহলে এফ প্রাইম সি যদি আমরা চাই, তাহলে আমরা জানি যে এফ সি সমান 0.45 ইন্টু এফ প্রাইম সি। এফ প্রাইম সি যদি চাই, এফ প্রাইম সি এর মান যে এফ সি ভাগ 0.45, এখান থেকে যদি আসে তাহলে 90 ভাগ 0.45 যদি করি, এখান থেকে মান আসবে এটা 208.9, ম্যাক্সিমাম সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 208.9। তো এখান থেকে আমরা করি ভি অ্যালোয়েবল অনুমোদিত শেয়ার যে 1.33 রুট ওভার 208.9 যদি আমরা করা যায়, তাহলে এখানে আসছে যে 19.22 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এসিআই কোড বলছে যে এই বিমের যে ম্যাটেরিয়াল প্রপার্টি সেখানে 19.22 কেজি শেয়ার রেজিস্ট ক্ষমতা আছে বহন করার, তো উৎপন্ন হচ্ছে 3.35। তাহলে যেহেতু অনুমোদন যা নিতে পারবে তার থেকে কম আসছে, তাহলে ঠিক আছে, এটা ভি লেস দেন ভি অ্যালোয়েবল, অতএব এটা ঠিক আছে। এখন আমরা দেখবো যে কংক্রিটের সাথে তুলনা করে এটাকে লাগবে কিনা আমার কংক্রিটের ক্ষেত্রে। কংক্রিটের অনুমোদিত পীড়ন, কংক্রিটের অনুমোদিত পীড়ন ছিল এটা ভিসি, শুধুমাত্র কংক্রিট নিতে পারে 0.292 রুট ওভার এফ প্রাইম সি বা 0.292 রুট ওভার 208.9। এখান থেকে বলছে যে এখানে এটা বলা হচ্ছে যে এটা নেবে 4.22 কেজি, 4.22 কেজি বা সেন্টিমিটার স্কোয়ার। তো শুধুমাত্র কংক্রিট নিতে পারে 4.22 কেজি সেন্টিমিটার স্কোয়ার শেয়ার। কংক্রিট যা নিতে পারে তার থেকে কম শেয়ার তৈরি হয়েছে, তাহলে এখানে অতিরিক্ত শেয়ার নাই। কংক্রিট যে শেয়ার উৎপন্ন হচ্ছে সেটা কংক্রিটই যথেষ্ট। তাহলে এখানে কংক্রিট যদি একাই যথেষ্ট, তাহলে এখানে রডের প্রয়োজন নাই, মানে এখানে স্টিল আপ লাগবে না। তাহলে এখানে কম করবে যে ভি লেস দেন ভিসি, ভি লেস দেন ভিসি, অর্থাৎ স্টিল আপের প্রয়োজন নাই। প্রয়োজন নাই। যদি স্টিল আপ প্রয়োজন না থাকে তাহলে এখানে স্টিল আপ ডিজাইন আমার লাগবে না। ধাপ 7 এবং 8 দরকার নাই। এর আগে আমরা 7 নম্বর অধ্যায়ে যে ডিজাইন দেখেছিলাম বিম ডিজাইন, সেখানে এই অ্যালোয়েবল ভি যেটা উৎপন্ন হচ্ছে সেটা ভিসির থেকে বেশি ছিল, তখন আমরা স্টিল আপ লাগছিল এবং স্টিল আপ ডিজাইন করছিলাম। যেহেতু এখানে স্টিল আপ প্রয়োজন নাই, তাহলে আমি স্টিল আপ ডিজাইন করবো না, সরাসরি আমরা এখন করবো হচ্ছে বন্ড পীড়ন। বন্ডের আমরা 7 নম্বর অধ্যায়ে দেখছিলাম যে স্টিল আপ যখন প্রয়োজন ছিল, যদি ভি থেকে ভিসির ছোট হতো তাহলে আমার স্টিল আপ প্রয়োজন ছিল। এখন স্টিল আপের প্রয়োজন নাই, এই জন্য ধাপ যতভাবে স্টিল আপ প্রয়োজন এটাও করার প্রয়োজন নাই। ধাপ 8 স্টিল আপের ব্যবধান, এটাও প্রয়োজন নাই। এখন আমরা সরাসরি করবো ধাপ 9 হচ্ছে বন্ড পীড়ন। বন্ড পীড়নের সূত্রটা ছিল ইউ সমান, বন্ড পীড়নকে প্রকাশ করা ইউ সমান ভি বাই সামেশন অফ 0 জে ইন্টু ডি। এখানে ভি বলতে সাপোর্টে যে ম্যাক্সিমাম আমার ভি ছিল 2700 কেজি, এখানে আমরা রেখেছিলাম 2700 কেজি সাপোর্টের ভি। আর সামেশন অফ 0 বলতে এখানে এন ইন্টু পাই ইন্টু ডি। আমাদের বিমের ভিতরে যে রড ব্যবহার করছে সেই রডের আমাদের এখানে দেখায় রড ব্যবহার করছিলাম। এখানে আমার রড ছিল মোট 4টা 19 মিলিমিটার ডায়া, 1টা 2টা 3টা 4টা 19 মিলিমিটার ডায়া। এই 4টা রডের পরিসীমা, একটা রডের পরিসীমা পাই ইন্টু ডি, তাহলে 4টা রড মেন রডের পাই ইন্টু ডি, ডি এর মান আছে 1.9। তো এখান থেকে আমার আসে এটা 23.87 সেন্টিমিটার। আর জে এর মান তোমার আগে বের ছিল 0.866, আর ডি এর মান আমাদের ছিল 35.5, ডি এর মান ছিল 35.5। এটা আমরা ধাপ 4-এ বের করছিলাম। যে মানগুলো আমরা বসাই এখানে, তাহলে এখান থেকে আসবে 2700 কেজি আর 23.87 ইন্টু জে এর মান 0.866 আর ডি এর মান ছিল 35.5। যদি মানগুলো আমরা বসালে পরে এখান থেকে আসবে ইউ, যেটা ইউ আসছে, ইউ এর রেজাল্ট আসতেছে 3.68 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন এসিআই কোড যেটা বলছে, এসিআই কোড অনুযায়ী এসিআই কোড ইউ অ্যালোয়েবল কতটুকু নিতে পারবে সেটা আমার এর আগে ছিল 2.29, টপ বারের ক্ষেত্রে 2.29 রুট ওভার এফ প্রাইম সি ভাগ ডি, এটা ছিল 2.29। কারণ আমরা
ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, ক্যান্টিলিভার বিমের যে রডগুলো বের করছি, ক্যান্টিলিভার বিমের রড ব্যবহার করা হয়, এই বিমের মেইন রড ব্যবহার করা হয় উপর দিয়ে যেহেতু টেনশন উপরে আর নিচে থাকে বাইন্ডার, এরকম এটা রিং ব্যবহার করা হয়, মেইন রড থাকে উপর দিয়ে। তাহলে আমরা যেহেতু টপ রডের জন্য 2.29, আর যদি বটম রড হতো তাহলে এখানে 3.23, যেটা এর আগে আমরা সাধারণভাবে বিস্তারিত বিমের ক্ষেত্রে করছি। তো সেক্ষেত্রে এখানে আমরা 2.29 রুট ওভার এফ প্রাইম সি ছিল আমার 208, এর আগে আমরা বের করছিলাম এফ প্রাইম সি 208.9, আর ডি এর মান ছিল 1.9, প্রধান রডের ব্যাস। এখান থেকে ইউ অ্যালোয়েবল বলতেছে যে আমার যেটা অনুমোদিত মান আসবে 17.42 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এতটুকু সে বল নিতে পারে, কিন্তু উৎপন্ন আছে 3 অনেক কম, সেক্ষেত্রে যেহেতু অনুমোদিত মানের থেকে কম আছে অথবা আমার বল করে এটা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এটা এরপরে এখন অতিরিক্ত একটা জিনিস আসবে, সেটা হচ্ছে অ্যাঙ্করেজ দৈর্ঘ্য। কারণ আমরা এই যে এই বিমটা তো রডটা এখানে শেষ হবে না, এই রডটা এসে এটাতে সাপোর্ট থাকবে, সাপোর্টের একটা কলাম, একটা সাপোর্ট থাকবে, সাপোর্টের ভিতর তো আসা লাগবে, রডটা এখানে আমরা মিনিমাম ওই সাপোর্টের ভিতরে আসতে আমরা বাঁকা করে দিই এরকম। এই যে যতটুকু বাঁকা করে দিচ্ছি এই বাঁকাটাকে বলছে যে অ্যাঙ্করেজ লেন্থ, এটাকে বলছে অ্যাঙ্করেজ লেন্থ, এটা এল দ্বারা প্রকাশ করছে, অ্যাঙ্করেজ দৈর্ঘ্য এটা এল। ধাপ 10, ক্যান্টিলিভারের ক্ষেত্রে আরেকটা ধাপ আসবে যেটা ধাপ 10, অ্যাঙ্করেজ দৈর্ঘ্য। অ্যাঙ্করেজ দৈর্ঘ্য ছিল এল সমান ছিল এফএস ডি বাই 4 ইন্টু ইউ, এফএস ডি 4 ইন্টু ইউ, যেটা ইউটা আমরা যেটা বের করছি এখানে এই কিছু অনুমোদিত, যেটা ইউ অ্যালাউয়েবল অনুমোদিত, যেটা এফএস ছিল আমার 1400, আর ডি বলতে মেন রডের ব্যাস, আর 4 ইন্টু ইউ অ্যালাউয়েবল যেটা বের করলাম 17.42 অনুমোদিত। এখান থেকে যদি আমরা মান চাই, অ্যাঙ্করেজ দৈর্ঘ্যটা আমার কত আসবে, অ্যাঙ্করেজ দৈর্ঘ্য আসছে এখানে 19-39 সেন্টিমিটার। আমি বোঝা যাচ্ছে যে এই রডটাকে পিছনে আমি কতটুকু বাঁকা করব, এখানে যে পরিমাণ লোড আছে এই লোডটাকে যদি সে ঠেকাইতে চাইলে পরে এখানে মিনিমাম 39 সেন্টিমিটার আমাকে ভিতরের দিকে রডটা নেসতে হবে। যদি এই সাপোর্ট আমাকে 25 সেন্টিমিটার থাকে, 25 সেন্টিমিটার থাকে, তাহলে রডটাকে আরও আমাকে এতটুকু নেসলে হচ্ছে না, 39টা এটুকু হবে না, তাহলে আমাকে আরও বাড়াতে হবে। সেটা হচ্ছে অ্যাঙ্করেজ দৈর্ঘ্য 39 সেন্টিমিটার। 19 মিলিমিটার ব্যাসের রড, 39 সেন্টিমিটার মেইন রড থেকে আরো 19 সেন্টিমিটার ভিতরে প্রবেশ করাতে হবে। এটা যদি আমরা ডিটেল ড্রয়িং থাকে, বিস্তারিত ড্রয়িং, ধাপ 11 বছর বিস্তারিত ড্রয়িং, প্রত্যেকটা অঙ্ক শেষে আমার বিস্তারিত ড্রয়িংটা দেখাতে হবে। বিস্তারিত ড্রয়িংটা যদি আমি এখানে দেখাই, সেটা হচ্ছে এরকম একটা বিম, ক্যান্টিলিভার বিমটা আমার এইভাবে আছে, আমরা যে রড কমাইছি এটার এই প্রধান রড থাকবে, এখান থেকে সে প্রধান রড উপর দিয়ে থাকবে, প্রধান রড দেখেছে, আর এটা নিচে থাকবে আছে এমনি নর্মালি আমরা যে রড ব্যবহার করি, বিমের ক্ষেত্রে আমরা হ্যাঙ্গার বার ব্যবহার করতাম। এটা যেহেতু বিম হতে গেলে পরে নিচেও রড লাগবে, তাহলে সেটা ক্ষেত্রে আমরা দেখেছিলাম যদি এটা সেকশন দেখায়, এটা যে মিডল সেকশন, তাহলে এখানে ছিল রিংগুলো এরকম, রিং যেহেতু আমরা দেখছি রিং লাগবে না, তারপরেও বিম বানাতে গেলে তো রিং আমার দেওয়াই লাগবে, সেক্ষেত্রে রিং ডিজাইনে রিং না লাগলেও কিছু রিং এখানে দিতে হবে। সেক্ষেত্রে এখানে বলছে যে এই জায়গাটা সাপোর্টে আমার ধাপ 5-এর প্রথমে রড ছিল সাইডটা 19 মিলিমিটার ডায়া, আর এখানে ছিল যে মিডিলে এই পাশে ছিল মাঝখান থেকে এই পাশে ছিল দুইটা, আমরা দুইটা রড কমা দিয়েছিলাম, দুইটা 19 মিলিমিটার ডায়া, আর এখানে আমার দুইটা রড দিতে হবে বিম বানাতে গেলে, নর্মালি আমরা এটা হিসাবের বাইরে 12 মিলিমিটার ডায়া রড দিয়ে দিলাম, আর সেটা হচ্ছে যে বিমের দৈর্ঘ্য এখান থেকে এটা 1.5 আর এখান থেকে এটা 1.5, আর সেকশন যেটা আমরা যদি এখানে কাটি, এটা যদি সাপোর্ট সেকশন দেখাই এরকম হবে, সাপোর্টে যেটা আমরা 4টা রড সাপোর্টে, 4টা মোট 4টা, আর এখানে ছিল দুইটা, এই সাইডটা ছিল 19 মিলিমিটার, আর এই পাশে দেখে যে সাইডটা ছিল 19 মিলিমিটার, আর এখানে এই দুইটা ছিল 12 মিলিমিটার ডায়া। এটা হচ্ছে
সাপোর্ট সেকশন। আর যদি আমরা মিডিলে কাটি, এই মাঝখানে কাটি, মাঝখান মিডিল বরাবর, তাহলে মিডিল বরাবর কাটলে কি হবে, মিডিল বরাবর তাহলে রড যদি আমার দুইটা কমে গেছে, তো মিডিলে দুইটা রড, আর এখানে নিচে তো দুইটা থাকবেই। এখানে দুইটা 19 মিলিমিটার ডায়া, আর এখানে দুইটা 12 মিলিমিটার ডায়া। আর এখানে আমরা যে স্টিল অফ রিং এর একটা স্পেসিং দিয়ে দিলে হবে। এইভাবে এটা হচ্ছে তার সাপোর্ট সেকশন, এটা তার লং সেকশন, আর এটা তার এটা মিড সেকশন, এটা সাপোর্ট সেকশন। এইভাবে একটা বিস্তারিত ক্যান্টিলিভার বিমের ডিটেল ড্রয়িং আমরা করতে পারবো ডিজাইন করে। এই আউটপুট এটা আছে মূল কাজ, আউটপুট এটা আছে বিস্তারিত। যে কেউ এইটা দেখবে, এটা দেখলে বুঝতে পারবে যে তার অঙ্কের কি অবস্থা। তাহলে এই অধ্যায় যেটা আমার করতেছিলাম, এই 9 অধ্যায়ে আমরা এই এ রিলেটেড অঙ্ক যেটা আছে সেগুলো আমরা দেখবো। সাধারণত ক্যান্টিলিভার বিম, ওভারহ্যাঙ্গিং বিম দেখার দরকার নেই। এই দেখলে মোটামুটি এই অধ্যায় আপাতত এতটুকু শেষ। ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল আমরা আবার পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। আজকের মতো এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।